মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের 2025 সাল ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তার কারণ এবছর কিন্তু বৃহস্পতি অতিচারী হতে চলেছে। চারবার রাশি পরিবর্তন করবে এবং বৃহস্পতি আপনাদের রাশিতেই কিন্তু গোচর করতে চলেছে। ভাগ্যস্থানে রাহুর গোচর, একই সাথে কর্মস্থানে শনি মহারাজের গোচর। তাহলে চারটি মেজর প্ল্যানেটস রাহু, কেতু, শনি, গুরু, চারটি গ্রহই কিন্তু এবছর রাশি পরিবর্তন করতে চলেছে। সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী যদি আপনারা দেখেন 2025কে ক্যালকুলেট করেন 2+2+5 = 9, এটি মঙ্গল দেবের বছর, মঙ্গলের বছর। আর মঙ্গলের বছরে আপনারা বুধের রাশির অধিপতি, আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে আলোচনাটি থাকবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবারও বলছি, চারটি মেজর প্ল্যানেটস একই বছরে রাশি পরিবর্তন করবে। অতিচারী বৃহস্পতিকে আমরা পরিলক্ষিত করব করোনাকালের পর। স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আমরা আলোচনায় থাকি তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হবে, নক্ষত্রগত গোচর নিয়ে আলোচনা হবে, কোন গ্রহ কবে বক্রী হচ্ছে, কবে রাশি পরিবর্তন করবে, জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে আমরা আলোচনা করব। তবে আলোচনাটি ব্যক্তিগত কিন্তু নয়। আপনারা যদি চান আপনাদের ব্যক্তিগত ন্যাটাল চার্ট তার সাথে সাথে এই গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি, চাইলে ফেস টু ফেস যে কোনো শনিবার রবিবার অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী আপনারা তৃতীয়তম রাশির আন্ডারে পড়েন। আপনাদের রাশির অধিপতি বুধ। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের 2025 সালের 1 জানুয়ারি আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটি দেখাবে। আমরা সাধারণত চন্দ্র, মঙ্গল, বুধ, শুক্র এই সমস্ত গ্রহগুলিকে প্রাধান্য দিইনি। তার কারণ এই প্রতিটি গ্রহই কিন্তু 2 থেকে 40-45 দিনের মধ্যে রাশি পরিবর্তন করে। সূর্য 1 মাসে রাশি পরিবর্তন করে। আর এই যে চারটি প্ল্যানেটকে আমরা কেন এখানে অত্যধিক গুরুত্ব আরোপ করেছি, তার কারণ শনি মহারাজ একটি রাশি থেকে আরেকটি রাশিতে গোচর করতে 2.5 বছর টাইম নেয়, রাহু কেতু 1.5 বছর টাইম নিয়ে থাকে এবং বৃহস্পতি 1 বছর টাইম নেয়। আর চারটি গ্রহই এবছর রাশি পরিবর্তন করবে। বছরের শুরুতেই বৃহস্পতি রোহিণী নক্ষত্রে আপনাদের কোথায় 12th হাউসে গোচর করবে এবং বৃহস্পতি বক্রী অবস্থানেই আছে বছরের শুরুতে। কেতু কিন্তু বছরের শুরুতে আপনাদের সুখভাবে থাকছে, রাহু কর্মস্থানে থাকছে, শনি থাকছে কোথায়? শনি থাকছে আপনাদের ভাগ্যস্থানে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। দেখুন 14ই মের আগে পর্যন্ত আপনারা কি ফলাফল পেতে পারেন, এক্স্যাক্টলি বলতে গেলে 29শে মার্চের আগে পর্যন্ত শনি যতক্ষণ না রাশি পরিবর্তন করবে। তাহলে মার্চ এপ্রিল এই সময়টির মধ্যে আপনারা কি দেখতে পাবেন? জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, বিশেষ করে এই যে 3টি মাস আপনাদের কিন্তু খরচকে একটু নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে, ব্যয়কে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। মাত্রা অতিরিক্ত খরচের কারণে আপনারা কিন্তু মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বরের পর থেকে একটু সমস্যায় কিন্তু পড়তেই পারেন। তাই আবারও বলছি, খরচকে অত্যন্ত নিয়ন্ত্রণের মধ্যে রাখবার চেষ্টা করুন। আর এ সময় ঘুমের সমস্যা যদি থেকে থাকে যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য নিন। শত্রুপক্ষ আপনার উপরে হাবি হওয়ার চেষ্টা কিন্তু করবে, চোখ কান কিন্তু আপনাদেরকে খোলা রেখেই চলতে হবে। এ সময় বেকার যুবক যুবতী যারা আছেন প্রচেষ্টা জারি রাখুন। নতুন কোনো চাকরি বা কর্মসংস্থানের যোগ আপনাদের থাকতে পারে। আর শ্বশুরবাড়ির তরফ থেকেও কিন্তু উপকৃত হওয়ার যোগ পরিলক্ষিত হচ্ছে মার্চ মাসের আগে পর্যন্ত যারা বিবাহিত আছেন। এবং লং ডিস্টেন্স কোনো জার্নি বা দূরবর্তী যাত্রা, দূরবর্তী ভ্রমণও আপনাদের হতে পারে। মার্চ মাসের আগে পর্যন্ত পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো সুখবর প্রাপ্তি কিন্তু আপনারা করতেই পারেন। নতুন জমি, বাড়ি, গাড়ি এগুলি ক্রয় করবার জন্য মার্চের আগে পর্যন্ত সময় আপনাদের ফরেই কিন্তু থাকতে চলেছে। এবং যদি দেখা যায় 18ই মের আগে পর্যন্ত, 18ই মে মাসের আগে পর্যন্ত পরিবার, পরিজন, নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের সাথে সম্পর্ককে মজবুত করে চলতে হবে।
তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতে পারে। বিগত প্রায় 1-1.5 বছর ধরে পরিবার পরিজনদের সাথে হয়তো দূরত্বতা, ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে, ব্যাংকের ব্যালেন্সে কিছুটা ঘাটতি অনুভব করেছেন, মুখ ফসকে এমন কোনো কথা বেরিয়ে গিয়েছে যার কারণে পরে অনুশোচনা করেছেন। তবে তীর একবার বেরিয়ে গেলে ফেরত আনা তো কোনো মতেই সম্ভব নয়। আপনাদের মধ্যে অনেকেরই মায়ের শরীর স্বাস্থ্যের অবনতি বা মায়ের সাথে সম্পর্কের অবনতি হয়তো আপনারা পরিলক্ষিত করেছেন। সেখান থেকে কিন্তু আপনারা এবার কিছুটা হলেও রিলিফ পাবেন মে মাসের পর থেকে। মে মাসের আগে পর্যন্ত এ সমস্ত বিষয়ে আপনাদের সচেতনতা, সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। আর অনেকের কিন্তু গৃহ পরিবর্তনও হয়েছে বিগত 1.5 বছরের মধ্যে, অর্থাৎ বাসস্থানের পরিবর্তন হয়েছে, বা অনেকে গৃহত্যাগ করেছেন বা নতুন কোনো গৃহে আপনারা দ্বার উদ্ঘাটন করেছেন। সেখানে কিন্তু আপনাদের শুভ সমাপ্তি আপনারা এবার পরিলক্ষিত করবেন, অর্থাৎ নতুন যে স্থানে আপনারা গোচর করেছেন সেখানে কিন্তু আপনাদের প্রতিষ্ঠা প্রাপ্তির যোগ পরিলক্ষিত হবে মে মাসের পর থেকে। আবার মার্চ মাসের আগে পর্যন্ত ভাগ্যের সম্পূর্ণ সহযোগিতা আপনারা পেতে চলেছেন। শুধু ভাগ্যের সহযোগিতা তাই কিন্তু নয়, পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন। তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ আপনাদের মিলতে পারে। উচ্চশিক্ষায় সকল বাধা বিপত্তি কেটে যাবে। মার্চ মাসের আগে যদি আপনারা কোনো কলেজ ইউনিভার্সিটিতে ভর্তির প্ল্যানিং করেন, ভাগ্যবান প্রমাণিত আপনারা হবেন এবং বৃদ্ধরা নাতি নাতনির কাছ থেকে প্রাণ প্রাচুর্য খুশির উৎস পাবেন। ডেলি ইনকামও আপনাদের বাড়বে, সাহস পরাক্রমও আপনাদের বাড়বে। তবে ভাই বোনেদের সাথে সম্পর্ককে আপনাদেরকে একটু উন্নত করে চলতে হবে। শত্রুপক্ষ হাবি হওয়ার চেষ্টা করবে, তবে বড়সড় কোনো ক্ষয়ক্ষতি তারা কিন্তু আপনাদেরকে করতে পারবে না। এবার আপনারা স্ক্রিনে যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু মিথুন রাশি, মিথুন লগ্ন, জেমিনি সাইনের জাতক জাতিকাদের 2025 সালের 29শে মার্চের পরের গ্রহগত গোচরের ছক। 2025-এর 29শে মার্চের তিনি শনি মহারাজ রাশি পরিবর্তন করে রাহুর সাথে সংযুক্ত হবে এবং কোথায় প্রবেশ করে যাবে? আপনাদের কর্মস্থানে। আর আপনাদের কর্মস্থানের অধিপতিকে বৃহস্পতি কিন্তু ততদিন পর্যন্ত বক্রী থাকছে এবং যখন রাশি পরিবর্তন করবে শনি, তখন শনি কিন্তু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রেই গোচর করবে। 29শে মার্চ শনিবার রাত 11:01 শনি মহারাজ আপনাদের ভাগ্যস্থান থেকে কর্মস্থানে গোচর করে যাবে। শনি মহারাজ কিন্তু আবার এবছরেরই 13ই জুলাই বক্রী হতে চলেছে এবং 28শে নভেম্বর পর্যন্ত বক্রী থাকবে। তাহলে একটানা 138 দিন শনি মহারাজ বক্রী থাকবে। তাহলে 29শে মার্চের পর থেকে 13ই জুলাইয়ের আগে পর্যন্ত এবং 28শে নভেম্বরের পর পর্যন্ত, তাহলে ধরতে গেলে এপ্রিল, মে, জুন এই 3টি মাস এবং ডিসেম্বর মাস, এই যে 4টি মাস শনি মহারাজের কৃপায় যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট এগুলি 100% আপনারা পরিলক্ষিত করবেন। এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই। এবং যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি শুধু নয়, এ সময় কিন্তু আপনার মনের পছন্দ অনুযায়ী অ্যাসাইনমেন্ট আপনারা পেতে চলেছেন। অনেকের ক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ পরিলক্ষিত হবে। এমএনসি কোম্পানিতে চাকরি পেতে পারেন। যারা অয়েল, লেদার, ফুয়েল, আয়রন, মেশিনারিজ, ইঞ্জিনিয়ারিং, মাইনিং ইন্ডাস্ট্রি, লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি, অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে আছেন, মেটাল ইন্ডাস্ট্রিতে আছেন, তাদের জন্য কিন্তু সময়ের সুযোগ ভালো। আর যেহেতু 2025 সাল মঙ্গলের বছর, তাহলে স্টক মার্কেট, শেয়ার মার্কেটে আপনারা যদি স্টিলের কোম্পানি, স্টিল, ডিফেন্স, মেটাল এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ক্রিপ্টোকারেন্সি, এনএফটি, ডিজিটাল কারেন্সি এ সমস্ত জায়গায় যত বেশি অর্থ বিনিয়োগ করবেন তত বেশি আপনারা লাভান্বিত হতে চলেছেন। তবে আবারও কিন্তু আপনাদের বলছি, মার্চ মাসের শেষ থেকে এপ্রিল মাসের একটু আগে পর্যন্ত স্টক মার্কেট থেকে দূরত্বতা বজায় রেখে চলুন। মার্কেটে কিন্তু ইন্ডিয়ান মার্কেটের কথা বলছি, ওভারঅল কিন্তু আমি ইন্টারন্যাশনাল মার্কেটের কথা বলছি না। ইন্ডিয়ান মার্কেটে কিন্তু ক্র্যাশ আসতেই পারে। যেহেতু শনি মহারাজ 29শে মার্চের পর সূর্যদেবের উপর থেকে দৃষ্টিকে সরিয়ে নেবেন, সূর্যদেবের গৃহ থেকে, তাহলে কিন্তু অবশ্যই আমরা কিন্তু এবছর বিশেষ করে দিওয়ালি বা কালী পূজা নাগাদ সোনার দাম 24 ক্যারেট 1.5 লাখ টাকা পর্যন্ত পৌঁছে যেতেও দেখতে পারি। 1.5 লাখ ভরি না পৌঁছালেও আমরা কিন্তু 1,30,000 টাকা পর্যন্ত সোনার দামে উত্থান আমরা পরিলক্ষিত করতেই পারি। ইন্ডিয়ার শেয়ার মার্কেটে, স্টক মার্কেটে এবছর কিন্তু অত্যন্ত সুখবর আমরা প্রাপ্তি করতে চলেছি। সোনা এবং সেন্সেক্স একই সাথে কিন্তু দাপাদাপি করে একে অপরের সাথে কম্পিটিশন করে বৃদ্ধি পেতে চলেছে। তবে যেহেতু ভারতবর্ষের চার্টে ভারতবর্ষ মকর রাশির হলেও মঙ্গলের মহাদশা শুরু হচ্ছে, এবছর কিন্তু
গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন আপনাদের কর্মজীবনে ঘটতে চলেছে। এ বিষয়ে আগে থেকেই আমাদেরকে সচেতন থাকতে হবে। জুলাই মাসের 13 তারিখ থেকে 28শে নভেম্বর পর্যন্ত শনি যখন বক্রী থাকবে তখন আপনাদেরকে কর্মপ্রবণ হতে হবে। কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই। কাজের জায়গায় কোনো বন্ধুত্ব, শত্রুতা, প্রেম এগুলি করতে যাবেন না, তাহলে বসের নজরে পড়ে যেতে পারেন। আলসেমি করলেই কিন্তু ক্ষতি। কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু থাকছে না। শনি মহারাজ তৃতীয় দৃষ্টি দেবেন কোথায়? 29শে মার্চের পর আপনাদের 12th হাউসে, যার ফলস্বরূপ খরচ তো বাড়তে চলেছে। তবে যারা বিদেশে আছেন তারা লাভান্বিত হবেন। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখতে হবে। নিজের রক্ত, হৃৎপিণ্ড, বুক এবং ফুসফুস এই ওরিয়েন্টেড কোনো সমস্যা দেখা দিলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন। নিজে থেকে যেন মেডিসিন কিনে খেতে যাবেন না। নতুন কোনো অটোমোবাইল যদি কিনতে চান, নতুন কোনো গাড়ি যদি কিনতে চান, তার জন্য সময় সুযোগ শুভ। তবে সেকেন্ড হ্যান্ড গাড়ি আপনাদের ক্ষেত্রে ক্রয় না করাটাই কিন্তু আমরা বেটার হিসাবে পরিগণিত এখানে করছি। শনি মহারাজের অন্তিম দৃষ্টি কিন্তু 29শে মার্চের পর থাকবে কোথায়? আপনাদের সপ্তমভাবে। সামান্য ঝুট ঝামেলা, অশান্তি, কারোর সাথে মামলা কিন্তু কোর্ট পর্যন্ত গড়িয়ে যেতে পারে। আইনি জটিলতায় কিন্তু ফেসে যেতে পারেন মার্চ মাসের পর। এ বিষয়ে সাবধান থাকবেন। আর আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে 29শে মার্চের পর আপনারা কোর্টের বাইরেই মামলা নিষ্পত্তি করুন, বা মার্চ মাসের আগেই আপনারা ব্যাপারটা একটু দেখে নিন। মার্চ মাসের পর এপ্রিল মাসের পর থেকে কিন্তু আপনাদের কোনো প্রকার পার্টনারশিপ ক্রিয়াকলাপে বা জামিন কোলাবোরেশনে যাওয়াটা কিন্তু সঠিক হবে না। আর এই সময় আপনার যৌন চাহিদা, কামবাসনাকে কন্ট্রোলে রাখতে হবে। যারা বিবাহ করতে চান তাদের জন্য বলবো 29শে মার্চের আগের সময়টা আপনাদের ক্ষেত্রে বেটার থাকবে। 29শে মার্চের পর বিবাহের জন্য সময় সুযোগ খুব একটি সুবিধাজনক নয়। বিশেষ করে জুলাই মাসের 13 তারিখ থেকে নভেম্বর মাসের 28 তারিখ এ সময় বিবাহ করাটাই ঠিক হবে না। যে সমস্ত দম্পতি সন্তান সন্ততি বা গর্ভধারণ করতে চান তাদেরকেও বলবো জুলাই মাসের 13 তারিখ থেকে নভেম্বর মাসের 28 তারিখের মধ্যে গর্ভধারণ করবেন না। এবং যে কোনো সপ্তাহের শনিবার, রবিবার এবং মঙ্গলবার এই 3টি দিন গর্ভধারণ করবার জন্য কিন্তু খুব একটা শুভ দিন বা বার নয়। এই বারগুলিকে আমাদেরকে একটু এড়িয়ে চলাটাই কিন্তু বেটার। এবার আমরা স্ক্রিনে যে চার্টটি দেখতে পাচ্ছি এটি কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের 2025 সালের 14ই মের পরের গ্রহগত গোচরের ছক। 2025 সালের 14ই মে বুধবার রাত 11:20 বৃহস্পতি গোচর করে যাবে কোথায়? আপনাদের রাশিতে বা আপনাদের লগ্নে বৃহস্পতি গোচর করে যাবে। এখানেই থাকবে বৃহস্পতি 18ই অক্টোবর পর্যন্ত। 18ই অক্টোবর পর বৃহস্পতি আপনাদের সেকেন্ড হাউস কর্কট রাশিতে প্রবেশ করবে এবং সেখান থেকে কিন্তু আবার 5ই ডিসেম্বর ব্যাক চলে আসবে আপনাদের রাশিতে। তাহলে বৃহস্পতি এবছর চারবার রাশি পরিবর্তন করবে। তাহলে বৃহস্পতি অতিচারী হতে চলেছে। আমরা কিন্তু জানি করোনার সময় 2020 সালে বৃহস্পতি যখন অতিচারী হয়েছিল তখন দেশ, কাল, সময়, অর্থনীতির উপরে কতটা প্রভাব আমরা পরিলক্ষিত করেছি। আমাদেরকে বাধ্য হয়েছিল ঘরের মধ্যে গৃহবন্দী থাকার জন্য। আবার এই বৃহস্পতি পুনরায় অতিচারী হতে চলেছে 2025 সাল থেকে। টানা 8 বছরের জন্য বৃহস্পতি অতিচারী হতে চলেছে। তাহলে অতিরিক্ত বৃষ্টিপাত, ভূমিকম্প, সুনামি এবং বিভিন্ন ধরনের রোগ শোকে মানুষ আক্রান্ত হতে পারে। রাজনীতি, সমাজ, অর্থনীতি, দেশ, কাল, যুদ্ধ সমস্ত ক্ষেত্রেই আমরা কিন্তু ভয়াবহতা পরিলক্ষিত করতে চলেছি। প্রকৃতপক্ষে বৃহস্পতি যখন অতিচারী হয় তখন সে সূর্যকে নিজের দিকে আকর্ষিত করে, যার ফলস্বরূপ মানব সভ্যতার উপরে কিন্তু কালো মেঘের ছায়া নেমে আসে। আমি আপনাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছি না, এটিই কিন্তু বাস্তব। দেখুন, বৃহস্পতি কিন্তু আবার বক্রিয় হবে নভেম্বর মাসের 11 তারিখে। নভেম্বর মাসের 11 তারিখে বক্রি হয়ে বক্রি অবস্থানেই থাকবে 2026 সালের 11ই মার্চ পর্যন্ত, একটানা 120 দিন। তাহলে নভেম্বর মাসের আগে পর্যন্ত কিন্তু বৃহস্পতি মার্গেই থাকতে চলেছে এবং বৃহস্পতি কিন্তু রোহিণী নক্ষত্র থেকে মৃগশিরা নক্ষত্রে গোচর করে যাবে এপ্রিল মাসের 10 তারিখে বৃহস্পতিবার সন্ধ্যে 7:51 এবং এপ্রিলের 10 তারিখ থেকে জুন মাসের 14 তারিখ পর্যন্ত বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে থাকবে। আর বৃহস্পতি যখন মৃগশিরা নক্ষত্রে থাকে তখন আমরা মাত্রা অতিরিক্ত বৃষ্টিপাত পরিলক্ষিত করি। 2024-এও আমরা অতিরিক্ত বৃষ্টিপাত দেখেছি। 2025-এ সম্ভবত তার থেকে আরও বেশি বৃষ্টিপাত আমরা পরিলক্ষিত করব।
এটি কিন্তু আগে থেকেই আপনাদেরকে জানিয়ে রাখছি। বিশেষ করে যারা সমুদ্র তীরবর্তী স্থানে বসবাস করেন বা সমুদ্র তীরবর্তী যে সমস্ত শহর উপত্যকা বা যে সমস্ত গ্রাম আছে তাদেরকে খুব সাবধানে থাকতে হবে। অনেক শহর গ্রাম কিন্তু এবছর জলের তলায় পর্যন্ত চলে যেতে পারে। ভয়াবহ বন্যা সুনামি এবছর 100% পরিলক্ষিত হচ্ছে। কারণ বিশেষ করে বৃহস্পতি যেহেতু মৃগশিরা নক্ষত্রে এপ্রিলের 10 তারিখ থেকে জুন মাসের 14 তারিখের আগেই যারা গভর্নমেন্ট সেক্টরে আছেন বা সরকার পক্ষে আছেন তাদেরকে অত্যন্ত প্রিকশন নেওয়ার প্রয়োজন আছে। তা না হলে কিন্তু বড় কোনো মহামারী বা বড় কোনো দুর্ভিক্ষের সম্মুখীন কিন্তু আমরা হতেই পারি। এবং বৃহস্পতি আবার আদ্রা নক্ষত্রে গোচর করবে 14ই জুন থেকে অগস্ট মাসের 13 তারিখ পর্যন্ত আদ্রা নক্ষত্রে, অগস্টের 13 পর পুনর্বসু নক্ষত্রে। তাহলে জুন মাসের 14 তারিখের পর কিন্তু যুদ্ধের আবহ কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পেতে শুরু করবে, যা প্রকৃতপক্ষে নিজের অস্তিত্ব ধারণ করবে কোথায়? প্রক্সি ওয়ার কিন্তু আর থাকবে না। প্রক্সি ওয়ার কিন্তু এখন এবার অরিজিনাল ওয়ারে কনভার্ট হতে চলেছে। বিশেষ করে 2026 সালে আমরা ভয়াবহ যুদ্ধ পরিলক্ষিত করতে পারি। ইন্ডিয়ার প্রতিবেশী দেশগুলিও কিন্তু এ সময় ইন্ডিয়ার প্রতি অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করতে পারে। সীমান্তগুলি কিন্তু এ সময় ভালনারেবল হতে পারে। গভর্নমেন্টকে খুব সচেতনতা এবং সাবধানতা অবলম্বন করে চলতে হবে। বৃহস্পতি অতিচারী হওয়া মানেই কিন্তু টেনশান। তার উপরে মঙ্গলের বছর, দৃঢ় সিদ্ধান্ত নিতেই হবে। আর দৃঢ় সিদ্ধান্ত যে সরকার নিতে পারবে না সে সরকার পক্ষের পতনও কিন্তু ঘটতে পারে। এটিও কিন্তু সত্যি কথা আপনারা শুনছেন। আর বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে বিশেষ করে ফার্স্ট হাউসে যখন আসছে অবশ্যই আপনাদের নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি এগুলি বাড়বে, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। তবে আপনাদের বিরুদ্ধে কেউ কিন্তু চক্রান্ত করতে পারে। পেটের সমস্যা, বদহজমের প্রবলেম থেকে থাকলে সেখান থেকে মুক্তি পাবেন। লাভ ম্যারেজের যোগ আপনাদের ক্ষেত্রে নতুন করে তৈরি হবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য সময় সুযোগ দুর্দান্ত। 14ই মের পর যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় আপনারা সফলতা অর্জন করবেন। সেই স্কুলে পড়ুন, কলেজে পড়ুন, ইউনিভার্সিটিতে পড়ুন বা কোনো আরও আপনারা হায়ার স্টাডিজ যারা করছেন প্রত্যেকের জন্যই সময় সুযোগ কিন্তু দুর্দান্ত পরিগণিত হচ্ছে। এবং আপনারা বিশেষ করে স্টক মার্কেটে যদি অর্থ বিনিয়োগ করতে চান 14ই মের পর করবার চেষ্টা করুন। মার্চ মাসের সেকেন্ড হাফ থেকে এপ্রিলের সেকেন্ড হাফ পর্যন্ত এই সময়টিতে স্টক মার্কেট থেকে আমাদের দূরত্বতা বজায় রাখা উচিত। এ বিষয়ে কিন্তু আমরা আগেই আপনাদেরকে অবগত করেছি। বৃহস্পতির কারণে এ সময় কিন্তু অবিবাহিতদের বিবাহের যোগ 100% আসবে। যেহেতু শনির দৃষ্টি আপনাদের থাকছে দাম্পত্যভাবে, তাহলে অবশ্যই একটু খেয়াল রাখতে হবে। স্বামী স্ত্রী মুখনিসৃত বাণীর দিকে আপনারা একটু খেয়াল রাখবেন। শব্দ চয়নের দিকে আপনারা একটু নজর প্রদান করবেন। বিজনেসম্যানেদের বলবো এই সময় কিন্তু আপনাদের জীবনে জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু এই 3 গুরুর প্রাপ্তিই কিন্তু আপনাদেরকে একমাত্র বাঁচাতে পারে। গুরুর শরণাপন্ন আমাদেরকে এবছর হতেই হবে। এটি মঙ্গলের বছর। তাহলে আপনার দেবাদিদেব মহাদেবের যে রুদ্র অবতার বা হনুমানজির যে পঞ্চমুখী অবতার এবং মাতা বগলামুখী মঙ্গলচণ্ডী, এদের যত আমরা নাম জপ ধ্যান আরাধনা করব ততই কিন্তু বেটার। এবং এই সমস্ত দেবদেবীদের ছবি আমরা কিন্তু গৃহে আনতে পারি। তবে সঠিক জ্যোতিষতাত্ত্বিক এবং বাস্তুশাস্ত্রীদের পরামর্শ অনুযায়ী এটি করা উচিত। নিজে থেকে যেন করতে যাবেন না, পরামর্শ নিয়ে করবেন। এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে। গুরুর দৃষ্টি আপনাদের ভাগ্যস্থানে 14ই মের পর অবশ্যই ভাগ্যের মজবুতি বৃদ্ধি করবে। তবে এর পরবর্তী ছক নিয়ে যে আলোচনা করব, পরিস্থিতি কিন্তু আবার একটু পরিবর্তিত হতে চলেছে। এবার আপনার স্ক্রিনে যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের 2025 সালের 18ই মের পরের গ্রহগত গোচরের ছক। 2025-এর 18ই মের পর রাহু কেতু সর্বদাই বক্রী চালে চলে। এরা কিন্তু একটি ঘরে এগিয়ে যায় না, অল টাইম পিছিয়ে আসে। এবং রাহু আর কেতু সর্বদাই একে অপরের একদম সামনাসামনি অবস্থান করে 180 ডিগ্রিতে। দুটি প্ল্যানেটকেই আমরা ছায়া গ্রহ, শনির এজেন্ট হিসাবে জেনে থাকি। কেতুকে আগের জন্মের কারক গ্রহ এবং রাহুকে ভবিষ্যতের কারক গ্রহ হিসাবে আমরা পরিলক্ষিত করে থাকি। কলিযুগের রাজা বলা হয়েছে রাহুকে। আর এই রাহু কিন্তু 18ই মে রবিবার বিকেল 4:30 রাশি পরিবর্তন করে আপনাদের ভাগ্যস্থানে গোচর করে যাবে। আর এই রাহু যখন আপনাদের ভাগ্যস্থানে গোচর করবে তখন কিন্তু রাহু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে। আর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রাহু গোচর করবে। তারপর রাহু আবার নভেম্বর মাসের 23 তারিখের নিজের নক্ষত্র শতভিষা নক্ষত্রেও কিন্তু রাহু গোচর করতে চলেছে 23শে নভেম্বর। 23শে নভেম্বরের আগে পর্যন্ত রাহু যেহেতু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে থাকবে,
বৃহস্পতির নক্ষত্রে থাকবে। আমরা জানি যে রাহুকে বলা হয়েছে শনিবৎ রাহু, অর্থাৎ রাহু সর্বদাই শনির ন্যায় আচরণ করে। আর কেতুকে বলা হয়েছে কুঞ্জবৎ কেতু, অর্থাৎ কেতু সর্বদাই মঙ্গলের ন্যায় আচরণ করে থাকে। কেতু কিন্তু ধরতে গেলে জুলাই মাসের পর থেকে পুরো বছরটি জুড়েই পূর্ব ফাল্গুনী নক্ষত্রেই কিন্তু গোচর করতে চলেছে। এবার রাহু যেহেতু বৃহস্পতির নক্ষত্রেও তো থাকছে বছরের প্রায় বেশিরভাগটা সময়, আর বৃহস্পতির দৃষ্টিও রাহুর উপরে আছে, তাহলে বছরের ফার্স্ট হাফটিতে কিন্তু ভাগ্য যে আপনাদেরকে খুব বেশি অবদমিত করবে বা আপনাদেরকে খুব বেশি সাপোর্ট করবে না এমনটি নয়। তবে বছরের সেকেন্ড হাফে গিয়ে বিশেষ করে অক্টোবর নভেম্বরের পর আপনাদেরকে কিন্তু অত্যন্ত সচেতন থাকতে হবে। তার কারণ রাহু যখন নিজের নক্ষত্র শতবিশা নক্ষত্রে গোচর করবে তখন বৃহস্পতির এই দৃষ্টি রাহুর উপরে আংশিক গুরুচণ্ডাল দোষও কিন্তু তৈরি করতে চলেছে। অক্টোবর নভেম্বরের পর থেকে পিতার শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন, পিতার সাথে সম্পর্কের দিকে নজর দিন, পৈতৃক ক্রিয়াকলাপের দিকে নজর দিতে হবে। তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ হাতছাড়া হতে পারে, নাতি নাতনিদেরকে মিস করতে পারেন, হায়ার স্টাডিজে বাধাপ্রাপ্তি আপনারা করতে পারেন। এগুলি সম্পর্কে আপনাদেরকে একটু সচেতন থাকতে হবে। কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু এ সময় কোনো বিকল্পই নেই। আর শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর 100% আপনারা এগোতে পারবেন না। এই রাহু কিন্তু পূর্ণ দৃষ্টি দিয়ে বা গুরুকেও কিন্তু দেখবে, তাহলে অবশ্যই আপনার বিরুদ্ধে কিন্তু কোনো চক্রান্ত হতেই পারে, মস্তিষ্ক ভ্রমিত হতেই পারে, রাতারাতি বড়লোক স্বপ্ন দেখতেই পারেন, লটারি সাট্টা জুয়ার প্রতিও আকর্ষণ আপনাদের বাড়তে পারে, অনেকের মধ্যে অবৈধ ক্রিয়াকলাপ ইলিগাল ক্রিয়াকলাপের দিকে আকর্ষণ বাড়তে পারে, চোখের ত্বকের দাঁতের সমস্যা কিন্তু এ সময় বাড়তে পারে। এ কয়েকটি বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। ভাই বোনেদের সাথে সম্পর্ককে উন্নত করতে হবে। ছোটোখাটো যাত্রা ভ্রমণ লেগেই থাকবে, সেখান থেকে ইমিডিয়েট উপকৃত না হলেও ভবিষ্যতে লাভের জন্য ভিত্তিপ্রস্তর আমরা স্থাপিত করতে পারবো। আর এ সময় কিন্তু বন্ধুবান্ধব চয়নের ক্ষেত্রে সচেতনতা অবলম্বন করে চলতে হবে। বাইরের খাদ্য খাবার বেশি খেলেই কিন্তু পেটের সমস্যা, বদহজম এগুলি কিন্তু বেড়ে যেতে পারে। ওভারঅল মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবছরটি এক প্রকার বেশ কাটতে চলেছে। তবে আবারও বলছি, যাদের যে কোনো মাসের 8 তারিখ, 17 তারিখ বা 26 তারিখে জন্ম, অথবা 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ বা 31 তারিখে জন্ম, যেহেতু এটি মঙ্গলের বছর, ইমিডিয়েট আপনারা কোনো না কোনো জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। এমন কোনো জোডিয়াক সায়েন্টিস্টের সাথে আলোচনা করুন যে আপনাদের মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্মদশার সাথে সাথে আপনার যোগকরণ পায়া তিথি নক্ষত্রের সাথে সংখ্যাতত্ত্ববিদ্যার নিউমারোলজি, ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার, নেম নাম্বারের কম্বিনেশন এবং আপনার পার্সোনাল ইয়ারের নাম্বারের যে কম্বিনেশন ড্রাইভার কন্ডাক্টরের সাথে কম্প্যাটেবিলিটি করে বাস্তু ওয়াইজ আপনাকে সঠিক গাইডেন্স প্রদান করতে পারবে। তাহলে আপনারা অবশ্যই উপকৃত হবেন। এনি টাইম আমাদের সাথে কন্ট্যাক্ট আপনারা করতেই পারেন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের জানাবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে আপনারা শান্ত রাখতে পারছেন, এর থেকে বেটার আর কি হতে পারে। কোনো কিছু না পারলেও বুধের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় নামা, এটি আপনারা 108 বার জপ করুন না, অবশ্যই উপকৃত হবেন। বুধবার করে সবুজ শাকসবজি খান, প্রতিদিন একটা ছোট সবুজ এলাচ দাঁতে চাবান, পকেটে 5টি সবুজ এলাচ রাখতে পারেন। রেগুলার গণেশজির নাম জপ ধ্যান আরাধনা করুন। বুধবার করে গণেশজির একটি মূর্তিতে 5টি দুর্ভাঘাস অর্পণ করে বলুন ওম গাং গণেশায় নামা। হিজড়াদের অসম্মান করবেন না এবছর যারা পুলিশ, আর্মি, ডিফেন্সে আছেন বা স্পোর্টস ইন্ডাস্ট্রি, খেলাধুলোর জগতে আছেন, তাদেরকে অসম্মানিত করা থেকে বিরত থাকুন। মাটিতে বা ভূমিতে ডাইরেক্ট যেন থুতু ফেলবেন না। খালি পেটে, খালি পায়ে আপনারা সবুজ ঘাসের উপরে যদি হাঁটতে পারেন, খালি মাটির উপরে যদি হাঁটতে পারেন, তাহলে বছরটি আপনাদের ক্ষেত্রে দুর্দান্ত পরিগণিত হবে। খুব হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা, রৌদ্রদেব এবং মাতা বগলামুখী মঙ্গলচণ্ডীর অত্যন্ত উপকৃত করবে। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো? আপনাদের সুচিন্তিত মতামত আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি।